নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ফুলশয্যার পর। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো ফুলশয্যার পরে। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। সানাইয়ের শব্দে মুখরিত আজকের বিয়ে বাড়ি। ছোট্ট শহরের মধ্যবিত্ত পরিবারের আনন্দ, হট্টগোল আর আত্মীয়দের গুঞ্জনে ভরপুর পরিবেশ। কিছুক্ষণ আগেও আরো বেশি সরগরম ছিল, কিন্তু ধীরে ধীরে রাত বাড়তে বাড়তে সবই কেমন যেন থেমে যাচ্ছে। ফুলশয্যার ঘরের ভেতরের দরজা এই মুহূর্তেই ছিটকিনির শব্দে বন্ধ হলো। অয়ন ঢুকলো ঘরে। মনে একটা মিশ্র অনুভূতি, উত্তেজনা, সংকোচ আর একটা হালকা ভয়। জীবনের এই বিশেষ মুহূর্তে সে জানে না কি হতে চলেছে, কিন্তু আদিম খেলা কাউকে শেখাতে হয় না। তবুও এখন তো আর ঝপ করে বিছানায় উঠে সবকিছু শুরু করা যায় না। কিভাবে শুরু করবে সেটাই তো বুঝতে পারছে না। বিছানার এক কোণে বসে থাকা মেঘনাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো দেবী রূপকথার রাজ্য থেকে চলে এসেছে অয়নের হাতের কাছে। লাল বেনারসি, সোনার গয়না আর কপালে লাল টকটকে সিঁদুরের রেখা অয়নের মনকে উষ্ণতা দিচ্ছিল, কিন্তু পা দুটো যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে শুনে বিয়ে, তাই সেই রকম ভাবে কথাবার্তাও হয়নি। হঠাৎ করেই বড় জেঠু এত অসুস্থ হয়ে পড়লেন যে সাত তাড়াতাড়ি বড় জেঠুর বন্ধুর মেয়েকেই বিয়ে করতে হলো। উনি নাকি মেয়েটি জন্মের পরই কথা দিয়ে দিয়েছিলেন। ওনার ঘরে যেহেতু কোনো সন্তানাদি নেই, তাই অয়নের ওপরে নিজের ছেলের থেকেও অনেকটা বেশি অধিকার ফলান উনি। এমনকি অয়নের বাবাকে পর্যন্ত ধমক ধমকা দেন, সেও যেন ওনার বড় পুত্র। বাবা, এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো না, সবে চাকরিতে ঢুকেছি, এখন না কিছু সেভিংস, তোমার সেভিংস নিয়ে চিন্তা করতে হবে না, আমার ব্যবসার টাকা খাবে কে? তার আমি যখন একবার কথা দিয়েছি। কিন্তু জেঠু, তোর জেঠু যখন বলেছে চুপ করে বিয়েটা করে নে বাবা, আর ভবিষ্যৎ নিয়ে অত ভাবার কি আছে? দুইজনে মিলে একসাথে সবকিছু করবি, প্রয়োজনে বৌমাও চাকরি বাকরি করবে। হ্যাঁ, সেই রকমই কথা হয়েছে। পড়াশোনা করতেও খুব ভালোবাসে। নেহাত আমার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছে মেঘনামা, লক্ষ্মীমন্তর মেয়ে। আমি চাইছি না ওই মেয়েকে চট করে হাতছাড়া করতে। ডাক্তারি পড়ার ইচ্ছে ওর, এরপরে পড়তে চলে গেলে তোমার মতো ছেলেকে কি আর পাত্তা দেবে? অয়ন গটগট করতে করতে নিজের ঘরে যায়। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখে। কোথায়, অফিসে তো মেয়েগুলো ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, একটু পাত্তা দিলে সঙ্গে সঙ্গে বোধহয় প্রেমে পড়বে। আর এখানে বড় জেঠু এমন করে অপমান করে যেন বংশের কালি, শুধু গায়ের রংটা একটু তামাটে হয়েছে। বড় জেঠুই বলে, ও তো গায়ের রং পেয়েছে আমার ঠাকুরদার মতো, মিশ কালো লোক ছিলেন। এদিকে আমার ঠাকুরমা ছিলেন দুধে আলতা বর্ষা। বাবু, তুই পেলি তো পেলি, ওই লোকেরই রংটা পেলি, কেন ঠাকুমারটা পেতে পারলি না? যদিও কৃষ্ণ কালো, কালো ছাড়া কি আর জগতে সাদার গুরুত্ব থাকতো? তারপর অয়ন ধমক ধামকা খেয়ে ওই জেঠুমণির সঙ্গেই প্রথম দেখতে যায়, যদিও দেখার আগে এই ছবি দেখেই মন পছন্দ হয়ে গিয়েছিল। গলা খাঁকারি দেয় অয়ন। আমি মানে। মেঘনা চোখ তুলে তাকায়, ভ্রু কুঁচকে বলে, আমি মানে কি বলতে চাইছেন? অয়ন মাথা চুলকে বলল, সত্যি বলতে
আজ পর্যন্ত মানে কখনো। মেঘনার ঠোঁটে এক চিলতে হাসি। কি বলতে চাইছেন? কারোর সঙ্গে রাত কাটাননি তাই তো? এটা বলতে তো লজ্জার কি আছে? অয়ন একটু অপ্রস্তুত হয়ে বলল, আসলে আমি ভাবলাম তুমি যদি। মেঘনা এবার সরাসরি চোখের দিকে তাকায়। ওর পটল চেরা চোখের কাজল আর চোখের মণি অয়নের বুকে তীর ঢুকিয়ে দেয়। কি বলতে চাইছেন? আমি কারোর সঙ্গে রাত কাটিয়েছি? অয়নের স্বরে তেমন একটা দৃঢ়তা ছিল না। এখন সে ভয় পেল। রীতিমতো কণ্ঠ তার কাঁপছে। যদিও সে উত্তর দিল, না না তা নয়, আসলে আমার সেরকম কিছু বলার ইচ্ছেই ছিল না। মেঘনা বিছানা থেকে উঠে দাঁড়ালো। তাহলে কি বলতে চাইছেন? আপনার এত লজ্জা কিসের? আর এত অপ্রস্তুত কেন আপনি? দেখে মনে হচ্ছে আপনি আমার চরিত্র নিয়ে সন্দেহ করছেন। অয়ন মেঘনার চোখের দিকে তাকিয়ে হঠাৎ সাহস সঞ্চয় করে বলল, আসলে আমি বলতে চাইছি, আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। মেঘনা এবার এক পা এগিয়ে আসে, বলে, তাহলে শুরু করুন না। তবে আগে বুঝতে চেষ্টা করতে হবে সম্পর্কটা শরীরের না মনের। যদি লজ্জা পান সেটাও বলুন, আর যদি ভালোবাসা পেতে চান তবে সেটা দেখান। পরিভাষা একই, তবে মনের দিক থেকে কোনটা উপলব্ধি করব সেটা মনের ব্যাপার। অয়ন ওর দিকে এগিয়ে আসে, ওর হাতটা ধরার চেষ্টা করে, বলে, তুমি কি মানে আমাকে আপনি আপনি করেই বলবে? তুমি আমাকে একটু হেল্প করবে? আসলে আমাদের তো সেরকম ভাবে কথাবার্তা হয়নি, তাই। মেঘনা হালকা হেসে বলে, তোমারও প্রথম রাত, আমারও প্রথম রাত, তাই না? তবে মনে রাখতে হবে, প্রথমে আমাদের বন্ধুত্ব, তারপর প্রেম, আর তারপর না হয়। অয়নের ঠোঁট কাঁপছিল। মেঘনা তার হাত দিয়ে অয়নের মুখের দিকে তাকিয়ে বলল, চুপ, বেশি কিছু বলো না, এই মুহূর্তটাকে অনুভব করো। অয়ন আর মেঘনার মধ্যে দূরত্ব ক্রমশ কমে আসছে। মেঘনা বলে, আচ্ছা দাঁড়াও, আগে আমিই বলি। দেখো না। মাথার ঘোমটা সরিয়ে বলে, কতগুলো ক্লিপ লাগিয়েছে, খোলো তো। খুলতে পারছি না একা একা। সেই মুহূর্তে মেঘনার পিঠের দিকে নজর পড়ে অয়নের। খোপার মধ্যে গোছা রয়েছে জুঁই ফুলের মালা। ব্লাউজটা এমন দুর্ধর্ষ কাটিং যে পিঠের মাঝখানে লাল তিলটা বেশ স্পষ্ট। ফর্সা টুকটুকে গড়ন মেঘনার। পিঠের রং দেখলেই বোঝা যায়। নিজেকে সামলে অয়ন বলে, এখানে তো অনেকগুলো হুক। আমি হুক বলিনি, ক্লিপ খুলতে বলেছি। চুলের দিকে আগে তাকাও মশাই। অয়ন লজ্জা পেয়ে যায়। বাবা, এত কিছু! এইভাবে কেউ চুল আশ্রায় নাকি? আশ্রাতে হয়। কত হাজার টাকা নিয়েছে তোমার ধারণা আছে? জেঠুমনিই দিয়েছে আমার ব্রাইডাল মেকআপের জন্য। সাজিয়েছেও সুন্দর। ও, তার মানে এমনিতে তুমি সুন্দরী নাও? সেটা তো সময় বলবে। দেখি, এই তো। অয়ন দেখে মাথা ভর্তি চুল মেঘনার। পিঠ ছাড়িয়ে কোমর ছাড়িয়ে নিতম্ব পর্যন্ত বিস্তৃত। বিরাট বড় একটা খোপা হয়েছিল। চুলটা খুলতেই সৌন্দর্য যেন আরো 10 গুণ বৃদ্ধি পেল। এইদিকে এসো। কি হলো? এই গলায় হাতটা খুলে দাও, দেখো দাগ হয়ে গেছে। ইস, এত টাইট করে কেন পরেছ? আরে ওরা পরিয়ে দিয়েছে, বললো না হলে সুন্দর লাগছে না। আস্তে খোলো। 4টে গলায় হার পরা, তার মধ্যে বড় সীতাহারটা জেঠুমনি নিজে দিয়েছে। অয়ন জানে। ইস, অয়নের পকেটের মধ্যে একটা হীরের আংটি রয়েছে। এই হীরের আংটিটাও জেঠু বাবা মা একসাথে পছন্দ করে জোর করে কিনে দিয়েছিল। জেঠু বলেছিল, শোন, হীরের টুকরো বউ নিয়ে আসছি তোর জন্য। বউয়ের যেমন 10টা লক্ষণের মধ্যে হয়তো 7টা লক্ষণ ভালো, 3টে লক্ষণ খারাপ, আবার 3টে লক্ষণ ভালো, 7টা লক্ষণ খারাপ। হলেও বাবা, সম্পূর্ণ একটা প্যাকেজ কিন্তু তুমি নিয়ে আসছো বিয়ে করে। তার ভালো মন্দ দায় দায়িত্ব সব কিছু ভার কিন্তু তোমার। ঠিক তেমনি সেও তোমার দায়িত্ব নেবে। তোমার বদ অভ্যাসগুলো সেও সহ্য করবে, তুমিও সহ্য করবে। তবে হ্যাঁ, একে অপরের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা, কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা দুঃখ ঝগড়া, সবকিছুর মধ্যেই ভালোবাসা, বুঝলে? দাদা, আপনি সংসার সম্পর্কে এত ওয়াকিবহাল, অথচ দিদি। থাক বৌমা, এই সুখের স্মৃতিতে তুমি আর মধুরিমার কথা মনে করিয়ে আমার চোখে জল এনে দিও না। এখন আমার বয়স বৌমার হাতের চা খাবার, এইটুকু আশা তো করতেই পারি। দাদা, কি যে বলেন! কি ব্যাপার? ভ্যাবলার মতো কি দেখছো? খোলো।
অয়ন গলার হার খুলে দেয়। তখনই মেঘনার উন্মুক্ত পিঠে এবং গলায় তার অঙ্গুলি স্পর্শ পড়তেই মেঘনা বুঝতে পারে তার সমস্ত শরীরের লোম খাড়া হয়ে গিয়েছে। না, মেঘনা কাউকে ভালো টালো বাসেনি, বাসা হয়নি। বাড়ি থেকে প্রচন্ড পরিমাণে চাপ ছিল পড়াশোনার, আর তার উপরে বাবা মা নিজে হাতে নিয়ে আসতেন। অতঃপর ইচ্ছে থাকলেও প্রেম হয়নি। মেঘনা তার বন্ধুদেরকে বলেছে, হ্যারি, বিয়ের পর তো তোর বর তোকে নিয়ে মোটেই না। আগে আমার বরের সঙ্গে আমি চুটিয়ে প্রেম করব, তারপর সব। ও গুরু, ওসব হয় না, ওসব কিছুতেই হয় না। বিয়ে করবে, তারপর দেখিস স্কুল চর্চায় তোর কথা না শুনে চুপ করতো। আমি এরকম করতেই দেবো না। আমি জানি অয়ন এরকম ছেলেই নয়। হু বাবা, জানলি কি করে? বোঝা যায়। কেমন ভ্যাবলা মার্কা হয়ে দাঁড়িয়েছিল। জেঠুমনি বারবার বলল, যা ওর সঙ্গে কথা বললে বলে নে। কিছুতেই গেল না। বলে কি না, আমি ভয় পাই, আমি কথা বলবো না। তাই? তাহলে তো গোবর গণেশ। এই বলে হাসাহাসি করছিল কাছের বান্ধবীরা। হয়েছে, সরো। মেঘনা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অয়ন সেই সময় ওর হাতটা টেনে ধরে। এক ঝটকায় বুকের কাছে নিয়ে আসতেই মেঘনার হৃদস্পন্দন 10 গুণ বৃদ্ধি পায়। অয়ন বলে, প্লিজ একটু হেল্প করো না। কিসে? আমি তোমার সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করছি। তুমি? আমিও তো করছি মশাই। বলেছি না, আগে বন্ধুত্ব, তারপর প্রেম। কই, আমার তো তোমার ছোঁয়াতে কিছু জাগছে না। সত্যি যাচ্ছে না? দেখিয়ে দেবো? না, এমন করো না, দুষ্টুমি করো না প্লিজ। আজকে শরীর ভীষণ টায়ার্ড, আজ একটু ঘুমাই। আমরা দুজনকে আগে জানি, তারপর না হয়। মেঘনা দুষ্টু চোখের ইশারা দেয়। অয়ন ওর হাতটা ছেড়ে দিয়ে বলে, কোথায় যাচ্ছিলে? ওয়াশরুমে। ঠিক আছে, যাও। ওয়াশরুম থেকে মেঘনা বেরিয়ে আসে। অয়ন ততক্ষণে বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছে। এসব ফুল টুলের মধ্যে শোয়া যায় না, যতই কেউ ফুল দিয়ে সাজাক না কেন। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মেঘনা। পরনে ওর লাল টকটকে একটা নাইটি। শাড়ি ওই তো ওখানেই রেখে এসেছি, পরে নিয়ে আসবো। শরীর এত টায়ার্ড, আর অত ভারী বেনারসি পরে থাকতে পারছি না। না না, ঠিক আছে, তুমি যাতে কমফোর্টেবল সেটাই বরং করো। আচ্ছা, তুমি হাত মুখ ধোবে না? হ্যাঁ, যাচ্ছি। অয়নও যায় ওয়াশরুমে, ভালো করে ফ্রেশ হয়ে গা ধুয়ে আসে। এখন অয়নের পরনে স্যান্টো গেঞ্জি আর একটা প্যান্ট। মেঘনার বুকের ধুকপুকানি 100 গুণ বৃদ্ধি হয়েছে। বাড়িতে পুরুষ মানুষ বলতে দেখেছে বরদা আর বাবাকে, যদিও এত কাছ থেকে কাউকেই দেখা হয়নি। ছোটবেলায় বরদাও কোলে নিত, বাবাও কোলে নিত। ওই দুই পুরুষের থেকে এই পুরুষ কিন্তু সম্পূর্ণ আলাদা। স্বামী জিনিসটাই বোধহয় অন্যরকম হয়, অনুভূতিটাই আলাদা। সব রকম অধিকার ফলানো যায়, আবার নিজেকে উজাড় করে দিতেও কোনো লজ্জা লাগে না। সেটা ভরা আলোতেও হতে পারে, অথবা নিকষ কালো অন্ধকারে। অয়ন দেখতে পায় মেঘনা ওর দিকে তাকিয়ে। হা করে কি দেখছো? তোমায় দেখছি। ধ্যাৎ, শুয়ে পড়ো। লাইট? না না, আমি অন্ধকারে ভয় পাই। তুমিও ভয় পাও? কেন? তুমি? আমিও ভয় পাই। আমি সব থেকে বেশি ভয় পাই কিসে জানো? কিসে? শুঁয়োপোকা, আরশোলা। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, কিন্তু আমার তো ডাক্তারি পড়তে গেলে ওইসব নিয়ে কাজ করতে হবে। সে না হয় করো। আচ্ছা, তোমাকে না একটা জিনিস দেওয়া হয়নি। কি? অয়ন হাতের মধ্যে করেই বেরিয়েছিল আংটিটা। হাতটা দেখি। মেঘনা হাত বাড়িয়ে দিলে অয়ন তার অনামিকায় আংটি পরিয়ে দেয়। মা, ডায়মন্ড? আসল না নকল? আমি মানুষটা যেমন আসল, আংটিটাও তেমন আসল। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর হয়েছে গো। মেঘনা বলে, এবার আমার গিফট। তোমার? আমাকে তো কেউ কিছু কিনে দেয়নি তোমাকে দেবার জন্য। ইস, এটা কিন্তু খুব খারাপ হলো। খারাপ? সত্যিই তো খারাপ। তাই তো, তোমায় কি দি? বলবো? বলো। একটা কিস দাও। থাট, বাজে কথা বলো না। বাজে কথা কি? এই তো আমাদের মধ্যে এখন কত কথাবার্তা হলো, কত রকম। কি হলো? আর কিচ্ছু হয়নি, চুপ করে সরিয়ে পড়ো, বুঝেছ? রাত ক্রমশ গভীর হচ্ছে। ঘরের বাতাসে গন্ধ ছড়াচ্ছে বকুল ফুলের, রজনীগন্ধা ফুলের, আর ওই যে খোপায় বাঁধা জুঁই ফুলটা খুলে টেবিলের ওপর রাখা। জানলার বাইরে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে। বিছানার সাদা চাদরে লাল রঙের নাইটিটার একটা আভা।
তার সঙ্গে চকচকে কানের দুলের মৃদু ঝলক। দুটো শরীর একে অপরের খুব কাছাকাছি এসে গিয়েছিল। কিভাবে যেন আজ মাঝখানের কোলবালিশটা নিয়ে শুতে ইচ্ছে করছে না অয়নের। বারবার মনে হচ্ছে এই মানুষটাকে জাপটে ধরে ঘুমোই না, তবু হাত যেন নিজেকে সরিয়ে দিচ্ছে বারবার। বলা যায় না, যদি মেঘনা খারাপ মনে করে। তবুও গলায় সাহস নিয়ে অয়ন বলল, ঘুমিয়ে পড়েছ? না। কিছু বলবে? না মানে, তোমার একটু অস্বস্তি হচ্ছে না? অস্বস্তি কোথায়? না তো। না মানে, প্রথম কেউ আমার পাশে শুয়েছে। আসলে আমি একা শুতে খুব পছন্দ করি, কাউকে পাশে নেমে শুতে পারি না। ঘুমের ঘরে আমার হাত পা খুব চলে তো। ও, তাহলে আমি নিচে গিয়ে শুচ্ছি। আমি কি তাই বলেছি? তাহলে কি আমার কি এই বিছানায় ঠাই হবে না নাকি? আমি কালকেই জেঠুমণিকে বলবো। খবরদার, এসব কিন্তু করো না। আমি বলবো বলবো বলবো। শুয়েছিল মেঘনা পাশ ফিরে। অয়ন তাকে সামনে ঘুরিয়ে মুখের ওপর হাত চেপে দিয়ে তার ওপরে উঠে পড়ে। এরকম একটা দৃশ্যের জন্য প্রস্তুত ছিল না দুইজনেই, কিন্তু হঠাৎ এতটা কাছাকাছি চলে আসায় মেঘনা আর অয়নের হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায়। নিঃশ্বাস ক্রমশ যেন বৃদ্ধি পেতে পেতে হাড়টাই বুকের বাইরে বেরিয়ে আসবে। মেঘনা ওর কাছ থেকে সরে যাবার চেষ্টা করে। অয়নও ও ঠোঁটের ওপর থেকে হাতটা সরিয়ে ওর বাঁ দিকের গাল ঘেঁষে হাত দিয়ে ধরে নিজের ঠোঁটটা ওর ঠোঁটের প্রচন্ড কাছে নিয়ে আসে। আসলে সে ডুবে যায় ওর রাঙা ঠোঁটের মাঝে। মেঘনা শত বাধা দেবার চেষ্টা করলেও আর পারে না। কেঁপে উঠছিল ওর হাত দুটো বারবার। শেষ পর্যন্ত নিজের হাত দুটো নিয়েও অয়নের মাথার চুলটা শক্ত করে চেপে ধরে ও। কতক্ষণ জানে না, তবে অনেকটা সময় পর অয়ন যখন ওঠে তখন দেখে মেঘনার ঠোঁটের কোণা থেকে কেমন যেন লাল একটা কষের ধারা। তুমি এমন জোরে কামড়ালে ঠোঁট কেটে গেছে। এর আমি সকালে কি বলবো? ইস, ঠোঁটটাই তো কেটেছে। তুমি খুব দুষ্টু। বললাম আগে আমাদের মধ্যে কথাবার্তা হবে, পরিচয় হবে, তারপর। মায়ের বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। আসলে আসলে কি, আসলে কোনোদিন কোনো মেয়ে ছেলের সঙ্গে শুইনি তো। আমি মেয়ে ছেলে? ও ঠিক আছে, যাও, কথা বলবো না। মেঘনা আবার মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। অয়ন বলে, কথা বলবে না নাকি আবার একটু আদর খাওয়ার ইচ্ছে? বড্ড অসভ্য তুমি, সরো। মেঘনা এবার অয়নের কাছে এগিয়ে আসে। ওর বাঁ হাতটা প্রসারিত করে তার মধ্যে মাথা দেয়, অয়নের বুকের ওপর হাত রাখে আর পা তুলে দেয় গায়ের ওপরে। এ কি, আমি কোলবালিশ? শক্তপোক্ত কোলবালিশ। তুমি মানুষটা দেখে নরম সরম মনে হয়, কিন্তু বেজায় শক্তপোক্ত। তাই? আর কিছু দেখতে চাও? না না না, আজ এই পর্যন্তই। আমার ভয় করে। কিসে? ভালোবাসায়? জানি না, খুব ভয় করে। বান্ধবীরা এক একজন বলে তো, তাতেই ভয় করে। কাকে ভয় করে? আমাকে? বলা যায় না, করতেই পারে। এখন আমার শরীর খুব টায়ার্ড, এখন ঘুমোও তো। বাকি বাকি কথা পরে হবে। বাকি কথা না বাকি কাজ? ওই হলো, আমার এখন ভাল লাগছে না। আগে আমাদের মধ্যে, ঠিক আছে, আগে বন্ধুত্ব হবে, তারপর সব, তাই তো? কিন্তু তার মধ্যেখানেও যদি আমার হাত দুটো আলগা হয়ে যায়? বাজে কথা বলো না, আমি কিন্তু রাগ করব। আচ্ছা মেঘনা, তুমি কি রং পছন্দ করো? লাল। আমার লাল খুব ভালো লাগে। তোমার? নীল। বাহ, লালের পাশে নীল। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো? আমি আমি চাইনিজ খেতে পছন্দ করি। তাই? সত্যি? আমারও ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন খুব ভালো লাগে। ভালোই হলো, তাহলে একসঙ্গে প্রায় দিনই খেয়ে আসা যাবে। না না, বেশি ফাস্ট ফুড খাওয়া ঠিক না আবার। তোমার নাকি ছোটবেলায় পেটে খুব গ্যাসের সমস্যা ছিল? কে বলল? জেঠু বলেছে। আর এও বলেছে তোমার জন্য সবসময় লাইট খাবার করতে। যদিও রান্না বান্না করার কথা আমায় কেউ কিছু বলেনি। তার মানে তুমি রান্না করবে না? কেন, রান্না না করলে বুঝি বউ হওয়া যায় না? রান্না না করলে বউ হওয়া যায়, বাসন না মাজলে বউ হওয়া যায়, ঘরদোর না গোছালেও বউ হওয়া যায়। কিন্তু অয়ন পাশ ফিরে আবার ওকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। মেঘনা বলে, একদম সরবে না। ওই খাটের কোনায় কিন্তু সে দিয়ে শুয়ে থাকবে, মাঝখানে কিন্তু কোলবালিশের বেড়া পড়ে যাবে, বলে দিচ্ছি। সরি সরি সরি, চুপ করে ঘুমো। কথা বলতে বলতে কখন যেন দুটো মানুষ ঘুমিয়ে পড়েছে, হুঁশ নেই তাদের। অয়নও তৃপ্তি ভরে ঘুম নিচ্ছে আজ, অনেক দিন পর। এই কদিন বিয়ের চিন্তায় চিন্তায় ঘুম আসেনি মেঘনারও। পরের দিন 8টার সময় ঘুম ভাঙে দুইজনের। 8টা বাজে। 8টা!
এই এই উঠো উঠো উঠো। কি হলো? 8টা বাজে। কি বাবা, অনেক অনেক বেলা হয়ে গেছে তো। জেঠু দেবে। এবার কি হবে? আমাকে বারবার মা বলে দিয়েছিল সাত সকালে ঘুম থেকে উঠে স্নান করতে। স্নান করতে কেন? না মানে ফুলসজ্জা রাতের পরে নাকি স্নান করতে হয়। আসছো কেন? আসবো না। ফুলসজ্জা রাতের পরে কি হলে স্নান করতে হয় তুমি জানো না? বোকা কোথাকার। আমি সব জানি। আমি এমন করে কিন্তু বকবে না। জেঠুমনিকে সব বলবো, সব জেঠুমনিকে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ। শোয়াই ছিল মেঘনা। অয়নকে আবার জাপটে ধরে। মেঘনা বলে, দেখো হ্যাঁ কি রাত হয়ে গেছে, তার মধ্যে এমন করো না। তা তুমি তো স্নান করবে, তো তোমাকে একটু নোংরা করে দিই। ভাল লাগে না। মেঘনা উঠে পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ফ্রেশ হয়ে। আলমারি খুলে একটা আকাশি রঙের শাড়ি বার করে। ম্যাচিং করা ব্লাউজে সিঁথিতে সিঁদুর রাঙিয়ে সমস্ত গয়নাগুলো পরতে পরতে অয়নকে বলে, মশাই এবার গলার হারটা পরিয়ে দাও। তুমি খুলে দিয়েছ, তুমিই লাগিয়ে দেবে। এটাও কি নিয়ম? নিয়মের মধ্যেই পড়ে বোধহয়। চুলটা সরিয়ে যখন মেঘনা ওর উন্মুক্ত পিঠ বার করে, অয়ন সেইখানেই তাকিয়ে থাকে। ওর ঘাড়ের কাছে চুল সরিয়ে আলতো করে একটা চুম্বন দিতেই মেঘনা ওকে ছিটকে সরিয়ে দিয়ে বলে, বদমাস কোথাকার, আমার তোমাকে বলাই ভুল হয়েছে। এমন কেন করছো? অনেক বন্ধুত্ব হলো। থাট, এতে কি বন্ধুত্ব হয় নাকি? আরো অনেক জানার বাকি আছে, সরো। দরজা খুলে মেঘনা বেরিয়ে যায়। অয়ন শুনতে পায় জেঠুমনি বলছে, আজকে কিছু বললাম না, তবে ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা কিন্তু বজায় রাখতে হবে। কিরে, উঠে পড়েছিস? মায়ের কণ্ঠস্বর। আত্মীয় স্বজন বলতে বেশ কয়েকজন রয়েছে বাড়িতে, কিন্তু জেঠুমনির ভয়ে কেউ কিছু বলতে পারে না। অয়না উঠল, হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। এরই মধ্যে বাড়ির ছোট 2 সদস্য, অর্থাৎ ওই আত্মীয় স্বজনের মধ্যেই 2 বোন এসে দাদাকে জড়িয়ে ধরে বলে, দাদা ফুলসজ্জার খাট তুলবো, টাকা দে। টাকা মানে? 20,000 টাকা দিবি। শোন, আমরা কিন্তু কিচ্ছু শুনতে চাই না। টাকা দিবি, নাহলে কিন্তু ফুলসজ্জার ফুল আমরা সরাবো না। অয়ন বলে, আগে ঘরে ঢুকে দেখ ফুলসজ্জার খাটে ফুল আছে নাকি। এ মা, জেঠুমনি! জেঠুমনির বাড়িতে ডাক পড়েছে 2 জনের, অয়ন এবং মেঘনার। তার সঙ্গে অয়নের বাবা মাও উপস্থিত। তোমরা কাল সারা রাত কি করেছো? এইবার এই প্রশ্নের উত্তর দুটো মানুষ কি করে দেয়। মেঘনা একেই নতুন বউ, মাথা নিচু করে দাঁড়িয়ে। অয়নও কাচুমাচু করছে। কি রে হতচ্ছাড়া, উত্তর দে। না আসলে ফুলসজ্জার খাটে ফুল নেই কেন? হ্যাঁ, সব ফুলগুলো খাটের নিচে ঢুকলো কি করে? দাদা বলছি, ছেলে মানুষ, ছেড়ে দিন না। না, রীতি রেওয়াজ বলে তো কিছু আছে নাকি? কিরে, আংটি পরিয়েছিস? পরিয়েছি। আচ্ছা, কই দেখি। ইস, আংটিটা পরিয়েছিস তাও ডান হাতে। বাহাতে পড়াতে হয়, তুই জানিস না? অয়ন চুপ করে থাকে। মেঘনাও চুপ থাকে। হ্যাঁ রে মা, আমার ছেলেটার সবকিছু ঠিকঠাক আছে তো? মেঘনার মাথায় বাজ পড়ে। সবকিছু ঠিকঠাক মানে? জেঠুমনি কি বলছে? এই প্রশ্নটা তো মাও করেছিল সকালবেলা ফোন করতেই। ভালোবেসেছে কিনা, সব ঠিক আছে কিনা মেঘনা বুঝতে পারে না। বলে, হ্যাঁ হ্যাঁ সব। যেই সব ঠিক আছে বলে অমনি জেঠুমনি থেকে শুরু করে বাড়ির অন্যান্য সদস্যরা মেঘনার দিকে তাকিয়ে হেসে ফেলে। অয়নও পিক করে হাসে, কিন্তু কিছু বলে না। এরপরে যে যার ঘরে চলে আসে। সন্ধেবারতে আত্মীয় স্বজনরা যারা ছিলেন বিদায় নেন। এইবার মেঘনা অয়নকে অনেকক্ষণ পর একটু একা পায়। এতক্ষণ তো বাড়ির সব লোকজনের সঙ্গে গল্প করছিল মেয়েটা। দুপুরে খেতে বসেও একসাথে কথা বলতে পারেনি। সব বাড়ির বেটা ছেলেরা এবং বাচ্চারা আগে খেয়েছে। মেঘনাও খেয়েছিল সঙ্গে, কিন্তু চেয়ার টেবিলের অনেকটা দূরত্ব বজায় রেখে। সন্ধেবেলা মেঘনা চা নিয়ে ঘরে আসতেই অয়ন দেখতে পায় মেঘনার পরনের শাড়িটা কখন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। শাড়ি পাল্টালে কখন? দেখোনি? দুপুরে তো একবার আবার গা ধুয়েছিলাম। ওই যে মায়ের সাথে হাতে একটু কাজ করছিলাম, তারপরে তোমাদের বাগানের দিকে গেলাম। ইস, কি কাদা ছিল ওখানে। ঘরে আসার পরে মা বললো ফ্রেশ হয়ে নিতে, তাই। হো, চা এনেছো? হ্যাঁ, তোমার জন্যে আদা দিয়ে লিকার চা, খেয়ে নাও। তুমি কোথায় যাচ্ছ? কোথাও না, এই গয়নাগুলো পরে আমি আর থাকতে পারছি না, প্লিজ এগুলো একটু খুলে দাও না। অয়ন একটা সুযোগ পায়, বলে, দরজাটা বন্ধ করো, দিচ্ছি। গয়না খুলবে, দরজা বন্ধ করার কি আছে? আহ, কেন বোঝো না, বন্ধ করো। করছি। মেঘনা দরজা বন্ধ করতেই অয়ন পেছন থেকে ওকে জড়িয়ে ধরে।
বলে, আর পাচ্ছি না, অনেক বন্ধুত্ব হয়েছে, প্লিজ এবার এবার কি এবার দেখো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে। আমি কিন্তু জেঠুমণিকে সব বলে দেবো। জেঠুমণিকে তো সব বলেই দিয়েছো। কি বলেছো না সব ঠিক আছে? হ্যাঁ, ওটা কি প্রশ্ন করলো? বোকা মেয়ে, ওই প্রশ্নের উত্তরটা দিতে নেই, চুপ করে থাকতে হয়। আমি তো বুঝিনি। মাও সকালে একই প্রশ্ন করেছে, বড় বৌদি একই প্রশ্ন করেছে, বারবার জিজ্ঞেস করতে সব ঠিক আছে কিনা। আমি বলেছি হ্যাঁ সব ঠিক আছে। সব তো ঠিকই আছে, তুমিও ঠিক আছো, মা ঠিক আছে, বাবা ঠিক আছে, জেঠুমণি ঠিক আছে, এই পরিবারের সবাই ঠিক আছে। তাহলে আমি অয়ন ওর ঠোঁটের উপরে হাত দিয়ে বলে, সব ঠিক আছে কিনা দেখেছো কি? আমি বুঝতে পারছি না। জানি তো, বোকার হদ্দ, আমাকেই সব শেখাতে হবে। সব শেখাতে হবে? কাকে তো কথাই বলতে পারছিলে না, মিমু মিমু করছিলে। আমি তো যেতে কথা বলে আগিয়ে আসলাম, এরপরে আবার উনি সব শেখাবেন। মেঘনা মুখ ঘুরিয়ে থাকে। অয়ন বলে, মুখ ঘুরিয়ে থাকবে না কিন্তু, কালকের মতো আবার চুমু খেয়ে নেবো, ঠোঁটে আবার দাগ হয়ে যাবে, তখন কিন্তু বুঝবে। এই না, এই ঠোঁটের দাগ নিয়েও মা প্রশ্ন করেছিল। কি বললে? অয়নের মুখ চোখ কাচুমাচু হয়ে যায়। বলে দিয়েছ অয়ন চুমু খেয়েছে? হ্যাঁ, তাই বলেছি। তোমার ছেলেটা খুব দোষী, এমন করলো। আমার প্রেস্টিজটা পুরো শেষ। জেঠুমণি কোথায় ছিল তা তো দেখিনি। তবে জেঠুমণি শুনেছে কিনা বলতে পারবো না, মা শুনেছে। মা বলল তোমায় বলে দিতে, আস্তে আস্তে সব কিছু, তাড়াহুড়ো করে নয়। আমি তো তোমারই, তাড়াহুড়োর কি আছে? অয়ন ধপ করে বিছানায় বসে পড়ে। মেঘনা কাছে এসে বলে, নাও চা গরম হয়েছে, ফটাফট খেয়ে নাও। আর চা তুমি খাও। কেন? আমার মান সম্মান আর কিচ্ছু রাখলে না। আমি কি করলাম, কি দোষ করলাম যে মান সম্মানের কথা উঠছে এত? মাথায় ঢোকে না আমার। এ বলে সব ঠিক আছে, ও বলে সব ঠিক আছে, আমি বলি হ্যাঁ ঠিক আছে, তাতেও দোষ হয়ে যায়। ভাল লাগে না। আচ্ছা, তুমি কি সায়েন্স পড়োনি? আরে বাবা, আমি তো ডাক্তার নিয়েই পড়াশোনা করতে চাই, সায়েন্সে তো পড়বো। হ্যাঁ পড়েছি তো। নারী পুরুষের মধ্যে জৈবিক চাহিদা সম্পর্কে পড়োনি? হ্যাঁ পড়েছি। তোমার কি ফিলিংস নেই? ফিলিংস? হ্যাঁ আছে তো। নাকি তুমি নাটক মারো? কি বলছো এগুলো তুমি? ওকে তুমি বকছো? আমি এক্ষুনি যাবো জেঠুমনির কাছে। দাদা। দাঁড়ায় না সে, দরজা খুলেই বেরিয়ে আসে, আর ব্যালকনি দিয়ে হেঁটে আসতে আসতে মনে মনে বলে, মশাই আমি সব বুঝি, তোমাকে আমি তাড়িয়ে তাড়িয়ে তারপরে ভোগ করাবো। আগে বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর সব। আমি আমার সিদ্ধান্তে অটল। তাছাড়া অষ্টমঙ্গলায় গিয়ে বান্ধবীদের বলতে হবে না আমার বরের সঙ্গে এখনো আমার ইন্টু পিন্টু হয়নি। ওরা বলেছে বর নাকি কথা শোনে না, কিন্তু তুমি তো আমার লক্ষ্মীমন্ত বর, তোমাকে আমি হাতে গড়ে তারপর। একই রে, তুই এখানে কি করছিস মা? একা একা হাসছিস? জিজ্ঞেস করলেন শাশুড়ি মা। কিছু না, ওই চা দিয়ে এসেছিস? হ্যাঁ, ওর কাছেই থাকতি, এখন তো তোর কোনো কাজ নেই। না মানে ভাবছিলাম একটু টিভি দেখবো। হো, টিভি তো তোর ঘরেও আছে। এইবার মেঘনা ফেঁসে যায়। ও মা, বলছি রাতের খাবার তোর কিচ্ছু চিন্তা করতে হবে না। কালকের পরে পরশুদিন অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাবি, ওইখান থেকে ফিরে আসবি, আসার পরে হানিমুনে যাবি। কোথায় বলতো? কোথায়? সিঙ্গাপুর। তোর জেঠুমণি টিকিট কেটে রেখেছে। তারপরে তোর পড়াশোনা আছে, রান্না বান্না নিয়ে তোর ভাবতে হবে না। তোকেও তো নিজে প্রতিষ্ঠিত হতে হবে নাকি? মা, কি হয়েছে? কোনো অসুবিধে? অয়ন কিছু বলেছে? না মানে, ও মা, মুখের কাছে দাগ কিসের? কি বাবা, ঠোঁট কাটলো কি করে? বলে নিজেই ভেবাচাকা খেয়ে যান সুধাময়ী। হো, আমি বরং নিচে যাই। সকালেও প্রশ্নটা একবার বৌমাকে করেছিলেন। বৌমা বলেছিল ওই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো খুব ঠোঁট ফাটে তাই। কিন্তু অয়নকে বলল, আমি সত্যি বলে দিয়েছি মাকে, তুমি চুমু খেয়েছো। এ কি, তুমি আবার ঘরে এলে? না, কোনো কাজ নেই তাই। কাজ নেই কেন? না, ওই মা বললেন তোমার কাছে এসে বসে গল্প করতে, তাই চলে এলাম। ও, তোমার মুখটা এমন ভার কেন? ভার হবে না? কি হয়েছে বলো না। মেঘনা আগে গিয়ে অয়নের গাল দুটো ধরে। অয়ন বলে, তুমি কি সব করো, আমাকে সবার কাছে ছোট করছো। বলো তো, তোমার আমার মধ্যে কিছু হয়েছে? মশাই, তুমি কেন এরকম করো আমাকে? আমি তো বুঝতে পারছি না কে যে কি বলছে। বুঝতে হাতে দিলে তো বুঝবে, বলে অয়ন। বাবু তোরা খেয়ে যা। রাতে ডিনারে টেবিলে বসে জেঠুমণি বললেন,
সিঙ্গাপুরের টিকিট কেটেছি। বৌমার বাড়ি থেকে অষ্টমঙ্গলায় ঘুরে এসে সোজা সিঙ্গাপুর, তারপরে তুমি অফিস শুরু করো, আর বৌমাও নিজের পড়াশোনা। আর শোনো, বৌমা কিন্তু এখানেই থাকবে। তুমি যেমন অফিস করো, সপ্তাহে 6টা দিন করবে, শনিবার দিন হাফ টাইমে বাড়ি চলে আসবে, রোববার দিন থাকবে, আবার সোমবার চলে যাবে, কেমন? জেঠুমনির কথা এই বাড়িতে শেষ কথা, সুতরাং কারো কিচ্ছু বলার নেই। ঘাড় নেড়ে সবাই সম্মতি দিল, কিন্তু মনে মনে রাগ হলো একজনের, সেটা হলো অয়নের। বিয়ে দিয়েছে, এখন বিয়ে দিয়ে বিয়ের স্বাদ মনের মধ্যে তৈরি করে দিয়ে উনি এখন দূরত্ব সৃষ্টি করছেন। যত্তসব, ঠিকমতো খেতেও পারল না ছেলেটা। যখন মেঘনা ঘরে এলো তখন দেখলো অয়ন শুয়ে পড়েছে। মেঘনা চুপচাপ দরজা বন্ধ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ঘুমিয়ে পড়েছ? কেন? না মানে ঠিকঠাক খেলে না, উঠে পড়লে। তুমি জেঠুমনির কথাগুলো শুনলে? হ্যাঁ, আমার বউ, আমি বিয়ে করেছি, আমি তাকে কোথায় রাখবো না রাখবো আমার ব্যাপার, তা না তুমি এখানে থাকবে আর আমি ওখানে। হো মা, তা তুমি তো ওখানে মেসে থাকো, আমায় রাখবে কোথায়? আমি সে ফ্ল্যাট নিয়ে নিতাম। সে আবার কি কথা, আমার সবার সাথে একসঙ্গে থাকতে ভালো লাগে। তাছাড়া এখানে সবাই আছে, মা আছে, বাবা আছে, জেঠু আছে, আমি তো থাকবো না। মেঘনা অয়নের মুখের দিকে তাকিয়ে থাকে। মেঘনা দাঁড়িয়ে রয়েছে আর অয়ন খাটের কোনায় বসে। আজকের স্যান্ডো গেঞ্জি আর সেই প্যান্ট ঠিক কালকের মুহূর্তটাকে যেন বারবার জাগিয়ে তুলছে। অয়ন বলে, আচ্ছা বলছি, আমরা যে হানিমুন যাব, কি করব? ও মা, ঘুরবো ফিরবো মজা করব, আর আর কি করব? অয়ন আবার বিরক্ত হয়। মেঘনা হাসে, তবুও মুখে কিছু বলে না। রাত গভীর থেকে গভীরতর হতে শুরু করে। আবার শুয়ে পড়েছে ওরা দুইজনে, তবে আজকে মাঝখানে কোলবালিশ। কিছুতেই সরাতে দেয়নি মেঘনা, বারবার বলছে, না, আগে বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর সব। দুধ। অয়নও পাশ ফিরে শুয়ে পড়ে রাগের চোটে। দেখতে দেখতে কটা দিন বেশ ভালোই কাটে। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে মেঘনার সে কি আনন্দ! সেখানে অয়ন এক অন্যরকম মেঘনাকে আবিষ্কার করে। শ্বশুর বাড়িতে চুপচাপ থাকা মেয়েটা বাপের বাড়ি এলেই যেন পেছনে দুটো পাখ না গজায় আর পায়ে দুটো চাকা। বন্ধু বান্ধবী সবার সাথে সে কি হাসি ঠাট্টা! তাছাড়া মায়ের সাথে তো গুঞ্জনের শেষ নেই। অয়নের সাথেও গল্প করেছে শাশুড়ি, শ্বশুর, বাড়ির প্রত্যেকটা সদস্য। বরদার তো কোনো তুলনাই হয় না। বরদারও বিয়ে ঠিক হচ্ছে বহুদিনের এক পরিচিতা মেয়ের সাথে। মেয়েটি কলেজের প্রফেসর, বরদা নিজেও তাই। দুজনের মধ্যে সম্পর্ক অনেক পুরনো দিনের, তবে মেয়েটি ডিভোর্সি, কিন্তু বরদা তাকে ছাড়তে পারবে না। ভালোবাসার মানেটাই তাই। আচ্ছা, তোমার এখানে কেমন লাগছে? যেমন তোমার আমার বাড়িতে লাগে। সত্যি মনে হচ্ছে না বলো যে বাড়ি ছেড়ে রয়েছি? তোমার বাড়িতে গেলেও আমার ঠিক তাই হয়, মনেই হয় না, যেন মনে হয় নিজের বাড়িতেই আছি। তাই, কিন্তু কদিন পরে যে সেটা আর মনে হবে না। মানে? মানে সিঙ্গাপুর যাওয়ার টিকিট আমি ক্যান্সেল করেছি। কেন? আমাদের মধ্যে হানিমুন করে কি লাভ, কি হবে? মানে হানিমুন করা মানে যেমন একে অপরের সাথে ঘুরতে যাওয়া, জায়গা ভ্রমণ করা, একটু হাওয়া বদল করা, তার সাথে কি? তার সাথে আরো অনেক কিছুই আছে। তুমি এখনো ছেলে মানুষ না, বোঝো না, বা হয়তো বুঝেও বোঝার চেষ্টা করো না। আবার হয়তো এমন হতে পারে তোমার মনের মধ্যে অন্য কেউ আছে, তুমি তাই আমাকে কাছে ঘেঁষতে দাও না। এগুলো তুমি কি বলছো? আমাদের বিয়ে হয়েছে মাত্র কদিনই তো মাত্র হয়েছে। মানুষকে চিনতে গেলে সারা জীবন যেমন লেগে যায়, তেমনি কিছু সময়ের মধ্যেও তাকে চেনা যায়। আমি জেঠুমনিকে বলে দিয়েছি, এখন আমি হানিমুন যেতে পারবো না। একই এরকম চটজলদি বিয়েতে আমার অফিসের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তার উপরে আগামীকাল তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি রওনা দেবো। কোথায়? আমার অফিসে, ওখানেই থাকতে হবে। কদিন কাজের খুব চাপ, বস ডেডলাইন দিয়েছে। এগুলো। মেঘনার সাথে আর কথা বাড়ায় না অয়ন, মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ে। মেঘনার বান্ধবীরা আজকেই বলেছে, দেখিস ভাই, কাছে ঘেঁষতে দিচ্ছিস না, একটু ধরে রাখতে দিচ্ছিস না। তোর এখনো কিন্তু নতুন বিয়ে হয়েছে, বর বাইরে থাকে, তার উপরে একে অপরকে চিনিস না। যদি বন্ধু হতি আলাদা ব্যাপার ছিল,
এটা তোর স্বামী। আমার মনে হয় আগে ওর সাথে তোর ঠিকঠাক সম্পর্কটা করে ফেলা উচিত। বন্ধুত্ব ঠিক হয়ে যাবে। আর তুই তোর ভালোবাসায় এমন করে তোর স্বামীকে বাঁচবি, তোকে ছেড়ে দুদণ্ড বাইরে থাকতে পারবে না। তুই তো ওকে কাছেই ঘেঁষতে দিচ্ছিস না। শোন, দুইজনকে জানার মধ্যেও অনেক তফাৎ আছে রে, জানতে গেলেও ছুঁতে লাগে। কথাটা মেঘনার কানে বাজে। ও কি সত্যিই কোনো দূরত্ব তৈরি করে ফেললো? ও তো সব বোঝে, তবুও কেন স্বামীকে কাছে ঘেঁষতে দিল না? আসলে ও চেয়েছিল একটু অন্যরকম অ্যাডভেঞ্চার করতে, কিন্তু এখন দেখছে হিতে বিপরীত। মাঝখানে কোলবালিশটা সরিয়ে মেঘনা অয়নের কাছে ঘেঁষে আসতে চায়, কিন্তু মেয়ে মানুষ তো চট করে মুখের কথা বলতে পারে না। সেটাই ঘটল মেঘনার ক্ষেত্রেও। পরের দিন সকালে মেঘনার মুখ ভার। মা বললেন, আবার আসবি তো, দুঃখ পাওয়ার কি আছে? মনের মতো বর পেয়েছিস, শ্বশুর বাড়ি পেয়েছিস, তাছাড়া তোকে পড়াশোনাও তো করাবে। বাবা সাবধানে যেও। হ্যাঁ আসছি মা, আপনারা যাবেন ঘুরে আসবেন। আসছি বাবা। বড়দা আসছি। হ্যাঁ হ্যাঁ এসো, আবার তো খুব শিগগিরই দেখা হবে। আসতেও হবে আমার বিয়েতে, তুমিই তো মেন। দেখি বড়দা, আসলে কাজের খুব চাপ তো, মনে হয় না চটজলদি আর বাড়ি আসা হবে। ও আবার কি কথা, তুমি ওকে রেখে? হ্যাঁ, ওর কোনো অসুবিধা হবে না। তাছাড়া ও আমার বাড়িতে আমার বাবা মা জেঠুমনি সবার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে নিয়েছে, সবার সাথেই খোলামেলাভাবে মিশছে। ওর থাকতে কোনো অসুবিধা নেই। মেঘনাকে নিয়ে চলে আসে অয়ন। বাড়ি আসার পরে জেঠুমনি আগে জিজ্ঞেস করলেন সব ঠিকঠাক আছে কিনা। মেঘনা হ্যাঁ বলেছে। অয়নও তাই, শুধু এটুকুই বলল, মা তাড়াতাড়ি এক কাপ চা করে দাও তো। কেন রে, তুই আবার কোথায় যাবি? ও অফিসে যাবে, ওর বস ওকে ডেডলাইন দিয়েছে, তাই আমাকে আগেই ফোন করে বলে দিয়েছিল। তোমাকে বলতে ভুলে গেছি বৌমা। হো আচ্ছা, আমি এক্ষুনি দিচ্ছি বাবা, তোর ব্যাগপত্র আমি গুছিয়ে দিচ্ছি মা, বলে মেঘনা। ঘরে আসে অয়ন, ভালো করে ফ্রেশ হয়, আলমারি খুলে পছন্দের জামা কাপড়ের সেট বার করে, বলে, ব্যাগ গুছিয়ে দিয়েছ নাকি আমি গুছিয়ে নেব? মেঘনা খাটের কোনায় চুপ করে বসে, কি গো দিয়েছ? আসলে বলছি কি, না মানে আমি কি কোনো ভুল? ভুল? কিসের ভুল? কোনো ভুল করনি তো। আর এটা তো আমার কাজ, কাজ না করলে তোমায় বিয়ে করেছি, তোমার দায়িত্ব তো আমার সব কিছু, নাকি? শোনো না, কিচ্ছু বলার নেই এখন আমার, ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। মেঘনা পেছন দিক থেকে জড়িয়ে ধরতে যায়, তবুও পারে না। একটা দূরত্ব যেন 100 ক্রোশ মধ্যবর্তী স্থানকে আরো বেশি দূরত্বে বাড়িয়ে দিয়েছে। ব্যাগপত্র নিজের হাতে গুছিয়ে দেয় মেঘনা, চোখ থেকে টপ টপ করে জল পড়ে। একটা টান, একটা অদ্ভুত টান বুকের মাঝখানটাকে চিরে দিচ্ছে বারবার। বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না। অয়ন সবাইকে প্রণাম করে। মেঘনার কাছে এগিয়ে এসে মেঘনার মাথায় হাত রেখে বলে, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর ফোন করলে রিসিভ করো। আর হুটহাট তুমি ফোন করলে আমি নাও ধরতে পারি, কাজে ব্যস্ত থাকবো তো, নিজের খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, আর সাবধানে থেকো। ও দেখি। ডান হাতের অনামিকা থেকে আংটিটা খুলে বাঁ হাতের আঙুলে পরিয়ে দেয়। হয়তো সবার সামনে এইটুকু স্পর্শ ছাড়া আর কিছু করতে পারল না অয়ন, অথবা করতে চাইল না। অয়ন পৌঁছে যায়। পৌঁছানোর পরে বাড়ির সকলকে ফোন করে। মেঘনাকে ফোন না করে একটা SMS করে। মেঘনার বুকে তখন কিন্তু প্রবল ঝড় উঠেছে, শরীরের মধ্যেও শুরু হয়েছে একটা অনবদ্য আনচান। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ক্ষণিকের দূরত্ব যেন 100 বছরের দূরত্বের থেকেও বেশি। চোখ দুটো কেমন যেন হচ্ছে মানুষটাকে একবার দেখতে পাওয়ার জন্য। কদিনের অভ্যাসেই কোলবালিশটার বদলে ওই শরীরটাকে দরকার লাগছে। মনে হচ্ছে যদি একটু আষ্টে পৃষ্ঠে ধরে ঘুমোতে পারতাম বুকে মাথা রেখে, তাও বোধহয় একটা শান্তি। সেটাও হচ্ছে না, কারণ আজকে বিছনাটা ফাঁকা। কোলবালিশ দুটো দাঁত বের করে হাসছে মনে হচ্ছে মেঘনার দিকে তাকিয়ে। রাতে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারলো না। জেঠুমনি আর মা বললেন, ওরে দুঃখ কিসের, ও তো চলে আসবে সামনের সপ্তাহ। সামনের সপ্তাহ? সামনের সপ্তাহে 7টা দিন যেন 70টা বছর। মা বললেন, আমি আজকে তোর সাথে ঘুমোই, চল। না না মা, আমি পারবো। কেন? শাশুড়ি মাকে নিয়ে যা মা, আজকে মায়ের সাথে ঘুমো। যতই হোক এতদিন থেকেছিস,
বিয়ের পরে অভ্যাস বদলেছে, এখন কি আর। মেঘনার চোখ ফেটে জল বেরিয়ে আসে, কান্না চেপে রাখতে পারে না, চোখের জল বাদ মানে না, চোখটাকে ঢেকে চলে আসে ঘরে। মা বললেন, কি হয়েছে বলো তো? বিরহ বিরহ, ছেলেরও তাই। আমার মনে হচ্ছে ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এখনো হয়নি। কি বলো? ঠিকই বলছি। ছেলেও রাগ করে তেজ দেখিয়ে চলে গেল, আর এদিকে বৌমা বিরহে মরছে। আজকালকার ছেলে মেয়ে বোঝো না, একে তোমার আমার মতো। দেখে শুনে বিয়ে হলো, ফুলসজ্জা রাতে হুঁড়ি চুমড়ি করতে শুরু করে দিলাম। ওদের মধ্যে কত কথাবার্তা হয়, আগে বন্ধুত্ব হয়, তারপর প্রেম হয়। বলছি, এই তোমার আমার বন্ধুত্ব হয়েছে, প্রেম হয়েছে, তা হয়নি মরণ। কতগুলো বছর ধরে তোমার খারাপ স্বভাবগুলোকে সহ্য করছি বলো তো, আর আমি আমি সহ্য করছি না। সেটাই তো প্রেম ভালোবাসা। তবে ওদের বুঝতে একটু সময় লাগবে। দাদাকে বলো না, দাদা তাহলে টুটি ছিঁড়ে দেবে দুইজনের। হ্যাঁ হ্যাঁ, আমি আগেই বুঝতে পেরেছিলাম। কি করে বুঝলে? বুঝেছি বুঝেছি গো, বুঝেছি। ওই রাত্রেবেলা দুজনে মিলে যখন ফুল সরিয়ে খাট পরিষ্কার করেছে, আমি তখনই বুঝেছি। তোমার আমার সেই দিনের কথা মনে নেই? তাহলে কথা বলার সময় পাচ্ছিলাম না। ধ্যাৎ, কি যে করো। ছেলে পুলে বড় হয়ে গেছে, কদিন পরে নাতি নাতনি হবে, তুমিও না। মেঘনা ঘরে এসে দরজা বন্ধ করে দেয়, হাতে ফোনটা নিয়ে বারবার ফোন করার চেষ্টা করে। ফোনের ডিপিতে তখন দুইজনের ছবি। সিঁথি রাঙিয়ে দিচ্ছে অয়ন, আর মেঘনা চুপ করে রয়েছে। লাল টকটকে সিঁথিতে কদিনের আইবুড়ো মেঘনাকে আজ কত রূপবতী লাগছে। নিজেরই অজান্তে নিজের ছবি দেখে বাহ শব্দটা বেরিয়ে আসে ওর। ফোন করবে কি একটা? না, আজ আর ফোন করতে ইচ্ছে করছে না, মনটা এত খারাপ। রাতে চুপ করে শুয়ে রয়েছে মেঘনা। রাত তখন প্রায় 11:30-12টার কাছাকাছি হবে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ। সবাই ঘুমিয়ে পড়লেও মেঘনার চোখে ঘুম নেই। সে বিছানায় চাদর আঁকড়ে পড়ে। নিচে যেন কে একটা এসেছে, বেশ কোলাহল হচ্ছে। হতে পারে কোনো আত্মীয় স্বজন, তাতে আমার কি। কিছুক্ষণ পর, এই মিনিট 5-7 পর, মেঘনার দরজায় টোকার শব্দ। কে কে বলে মেঘনা। খোলো। অয়নের কণ্ঠস্বর শুনে মেঘনার বুকটা কেঁপে ওঠে। তাড়াতাড়ি উঠে দরজা খোলে সে। তুমি? জড়িয়ে ধরে। তখন ব্যালকনির কাছে জেঠুমণি, বাবা মা সবাই দাঁড়িয়ে। মেঘনা ওইসব দিকে লক্ষ্য করেনি। অয়নকে জড়িয়ে ধরে ওইভাবেই সে চুমু খেতে শুরু করে ওর গালে, কপালে। অয়ন বলে, কি করছো কি? সবাই দেখছে, দেখুক, আমার বর আমার। অয়নকে ঘরে ঢুকিয়েই দরজার ছিটকানি বন্ধ করে দেয়। তারপর অয়নের বুকের ওপর আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে বলে, কেন এমন করলে বলো, কেন এমন করলে? কি করেছি? কেন এমন করলে? কোথায় গেছিলে? বলে কান্না করতে শুরু করে। বোঝাচ্ছিলাম তোমাকে, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা কোনটা আগে দরকার? আগে আগে ভালোবাসাই দরকার। কেন? বন্ধুত্ব তারপর প্রেম। আমার ভালো লাগছে না। স্পর্শ ওদের গভীর হতে থাকে। মেঘনার শাড়ির আঁচল আলগা হয়ে পড়ে, আর অয়নের হাত ওর কোমরের চারপাশে। প্রতিটা মুহূর্ত যেন সময়ের বাইরে, যেন শুধুই ভালোবাসা আর আকর্ষণ। রাত ক্রমশ বাড়তে শুরু করে। দুটো শরীর একে অপরের কাছাকাছি আসে। পোশাকের আবরণ সরিয়ে ফেলার মধ্যে দুইজনের মনের দূরত্ব ঘুঁচে যায়। মেঘনার কপালে একটি চুম্বন, তারপর গলা, তারপরে ধীরে ধীরে ঠোঁট নেমে আসে সারা শরীরে। ফর্সা পিঠে স্পর্শ পড়তেই কেঁপে ওঠে মেঘনা। আমি আমি সত্যি বুঝতে পারিনি। আমিও বুঝতে পারিনি তোমাকে ছেড়ে থাকাটা যে এতটা কষ্টকর হবে। শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে একে অপরকে গ্রহণ করার পালা। সমস্ত অভিমান, লজ্জা, ভালোবাসা সবকিছু যেন মিলে মিশে একাকার হয়ে গেল। যন্ত্রণা আর ভালোবাসায় আঁকড়ে ধরল মেঘনা অয়নকে, আর অয়ন মেঘনাকে। মিথ্যে কথা কেন বলেছিলে? কি আগে বন্ধুত্ব তারপর প্রেম? আমার ধারণা ভুল। আমাকে ভালোবাসো, শুধু ভালোবাসো। তোমার মতো ভালোবাসার মানুষ থাকলে প্রেম, বন্ধুত্ব সব ঠিক হবে। জীবনের শেষ অবধি ঠিক পারবো একসঙ্গে চলতে।
পারবো না। কলকাতার গড়িয়াহাটের পুরনো এলাকা, দোতলা বাড়ির সামনে তখন সকলে ব্যস্ত গাড়ি নিয়ে। রীতিমতো হই হুল্লোড় পড়ে গিয়েছে। আরে বাড়ির একমাত্র ছেলে, আর এই যে আমার ঘরের লক্ষ্মী, কোনো যেন ক্ষতি না হয়। দেখো, তোমাদের ট্রাভেল এজেন্সিতে খবর দিয়ে জানতে পারলাম তোমরা সবাই মিলেই যাচ্ছ, কিন্তু ওদের থাকার বন্দোবস্ত আলাদা করতে হবে। নেহাত বাড়ি থেকে কোনোদিন একা একা ছাড়িনি বলেই ভয়। এই দেখছো না, বৌমার বাপের বাড়ির লোক পর্যন্ত চলে এসেছে। কাশ্মীর যাচ্ছে, ভয় তো লাগেই। কিচ্ছু ভয় নেই জেঠুমণি। তুই চুপ কর, নিজেকে সামলাতে পারে না এখনো পর্যন্ত। নিজের প্যান্ট কেটে ছাদে মেললে ভুলে যাস, তোর মা গিয়ে তোলে, আর এখন বৌমা তোলে তো লজ্জা করে না তোর? জেঠুমণির কথায় অয়ন চুপ হয়ে যায়। মেঘনা হাসছে পাশে দাঁড়িয়ে। তুমি চিন্তা করো না জেঠুমণি, ওকে আমি সামলে রাখবো। হ্যাঁ, তুই তো আমার ভরসা, তুই ছাড়া এই রাস্কালটাকে সামলাবে কে? সাবধানে যেও, আর ফোন করলে অবশ্যই ধরো, না ধরতে পারলে দয়া করে অবশ্যই কল ব্যাক করো। বাড়িতে কিন্তু বয়স্ক মানুষগুলো তোমাদের চিন্তাতেই থাকবে। সকলকে প্রণাম করে বিদায় জানিয়ে বাসে উঠে পড়ে ওরা। শুধু ওরা নয়, অনেক কাপল রয়েছে, কাশ্মীর ঘুরতে যাচ্ছে। হানিমুন করবো না বলে পরের দিন সকালেই জেঠুমণি বলে দিয়েছিলেন, হানিমুনটা সেরে নাও, যখন অফিসে মন টিকছে না এবার হানিমুনটা সেরে নাও, তারপরে সংসার ধর্মে মন লাগাও। সবসময় এভাবে থাকলে পেট চলবে না তো। জেঠুমণির কাছ থেকে সমস্ত রকম সাহায্য পেয়ে ওরা ঘুরতে চলে গেল কাশ্মীর। গাড়িতে উঠে অয়নের বুকে মাথা রেখে চোখটা পরম তৃপ্তিতে বুঝে মেঘনা বলে, হ্যাঁ গো, কেমন সবকিছু বদলে গেল না? বিয়ের পর সব অন্যরকম হয়ে যায়, তাই না? হয়তো, তবে হ্যাঁ, জীবনে তোমার মতো যে একটা বন্ধুত্ব পেয়েছি, একটা গাঢ় বন্ধু, যে কিনা সব দিকে সব রকম ভাবে আমার সঙ্গে থাকবে। আমার প্রেম, অপ্রেম, দুঃখ, অভিমান, ঝগড়া, ভালোবাসা সব কিছুতে, সেটা বোধহয় ফুলশয্যার পরেই জানা সম্ভব হয়। ঠাট, সবসময় শুধু অসভ্য কথা। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।